হঠাৎ করেই লাইভে চলে আসলাম। আসলে কোনো শিডিউল দেওয়া ছিল না, বেশ কিছুদিন ধরে ক্লাসও হয় না। লাইভে চলে আসলাম। আসলে গ্রুপটা নিয়ে বেশ সমস্যায়ও আছি, অনেক কষ্টে 7 নাম্বার লেকচার খুঁজে পেয়ে আপলোড দিলাম একটু। কোনো একটা প্রবলেম হচ্ছে এবং প্রতিনিয়তই মেম্বার ফ্রি অ্যাক্সেস নিচ্ছে কিভাবে আমি বুঝতে পারতেছি না। আর একটু ওয়েট করব, যদি সমাধান না হয় তাহলে হয়তো গ্রুপ পরিবর্তন করে যারা ভর্তিকৃত তাদেরকে সেই গ্রুপে নিয়ে যাব এবং এই গ্রুপটাকে ডিসলভ করে দিতে পারি আর কি। যাই হোক, আমাদের অনেকগুলো বিষয় সামনে আছে। যেমন আমরা যদি এই মুহূর্তে পরীক্ষার কথা বলি, আগামী শুক্রবারে এটিওর পরীক্ষা। আগামী শুক্রবারে হচ্ছে এটিওর পরীক্ষা। যারা যারা দিবেন একটু কমেন্টস করবেন। 47 বিসিএস পরীক্ষা অ্যাডমিট কার্ড ডাউনলোড হয়ে যেতে পারে এ মাসে, সম্ভাবনা আছে। এখানে কিছু লেকচার বাকি আছে যেটা আমি আপনাদের কাছ থেকে আপডেট নিয়েছি, ওটা আমি কমপ্লিট করে দিব। 49 বিসিএস স্পেশাল যেটা নিয়ে ক্লাস নিচ্ছি, এটার কোনো খোঁজ খবর নাই, এজন্য ধীরে সুস্থে নিচ্ছি। এই একটা গ্রুপে একই পেমেন্টে অর্থাৎ 1020 টাকা পেমেন্টে এখানে রেগুলার ক্লাস চলতে থাকবে। যখন যে পরীক্ষা থাকবে, ধরেন আগামী 1 সপ্তাহ পরে একটা পরীক্ষা, টানা ওই সম্পর্কে এমনিতে বেসিক ক্লাস হচ্ছে বিসিএস এর বেসিক ক্লাস। ধরেন আগামী মাসে আপনার প্রাইমারির এক্সাম, তাহলে টানা প্রাইমারির জন্য 10-12টা ক্লাস নিয়ে ওখান থেকে কনসাইজ করে দেবো যে এই টপিক হচ্ছে প্রাইমারির জন্য, এই টপিক হচ্ছে খাদ্যের জন্য, এই টপিক হচ্ছে এটিওর জন্য, এই টপিক হচ্ছে প্রাইমারির প্রধান শিক্ষকের জন্য। এইভাবে করে কমপ্লিট করব। অর্থাৎ একটা কোর্স ফি দিয়ে আপনি পুরোটা, অর্থাৎ জব প্রস্তুতি, জবের অল জিকে কমপ্লিট করতে পারবেন এই একটা গ্রুপে। অর্থাৎ বারবার ভর্তি হওয়ার কোনো সুযোগ নাই। এবং আরেকটা সুযোগ, এই 1020 টাকা দিয়ে হচ্ছে আপনি এই গ্রুপের কিংবা আমার জিকে কোর্সের আজীবন সদস্য। আজীবন বলতে কোন পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত চাকরি না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনি আমার এই কোর্সটা চালিয়ে যেতে পারবেন। অর্থাৎ এই গ্রুপ একটাই থাকবে, যখন চাকরি হবে তখন এই গ্রুপ থেকে আপনি মিষ্টি মুখ করে বিদায় নেবেন, তার আগে কোনো বিদায় নেই। আজকে আমরা বৈশ্বিক ইতিহাস নিয়ে কথা বলবো। বৈশ্বিক ইতিহাস, লম্বা ইতিহাস নিয়ে কথা বলবো। যদি লম্বা ইতিহাসের মধ্যে আমরা বলি, এটা শুরু হবে 1215, এটা শেষ হবে 2025 সালে এসে। অর্থাৎ একদম সমসাময়িক কাল পর্যন্ত এই ইতিহাস নিয়ে আমরা আলোচনা করব। 1215 সাল থেকে আজকে শুরু করছি। এই জায়গাটা খুব ডিপলি আলোচনা করব না, কারণ এত সময় আমাদের নাই, হাতে এত সময় নাই। জাস্ট ধিস্ট অংশ আপনাদেরকে পড়িয়ে দেওয়ার চেষ্টা করব। আমরা যদি দেখি যে 1215 সালের যে ঘটনা, সেটা হচ্ছে ম্যাগনা কার্টা সনদ। ম্যাগনা কার্টা সনদ, এইটা নিয়ে কি প্রশ্ন হতে পারে? ম্যাগনা কার্টা সনদটা হচ্ছে, অর্থাৎ এই ম্যাগনা কার্টা চার্টার যেটা ইংল্যান্ডে রচিত হয়েছিল, এখানে রাজা জন এবং তার অনুসারীদের সাথে বিরোধী দলের, অর্থাৎ বিরোধীদের সবসময় এখানে দাঙ্গা হাঙ্গামা, মারামারি, যুদ্ধ, রক্তপাত এগুলো হচ্ছিল। তো এটা সমাধানের জন্য একটা সনদ রচনা, একটা নিয়ম কানুনের মধ্যে আসতে বলা হয়েছিল। কারণ ইংল্যান্ডে তখন নিয়ম ছিল যে রাজা সকল আইনের ঊর্ধ্বে। হ্যাঁ, কিন্তু রাজা কেন সকল আইনের ঊর্ধ্বে থাকবে, এইটা বন্ধ বিষয়ক একটা আলোচনা চলছিল। কিন্তু অনেকবার জন কথা দিলেও সে কথা রাখে না। শেষ পর্যন্ত 1215 সালের 15 জুন তাকে বন্দী করা হয় এই ইংল্যান্ডে বন্দী করে যে সনদ রচিত হয় সেই সনদের নাম হচ্ছে ম্যাগনা কার্টা সনদ। এবং এখন পর্যন্ত এটি হচ্ছে ইংল্যান্ডে পরিচালিত হচ্ছে। এবং ইংল্যান্ডে আপনারা জানেন কোনো লিখিত সংবিধান নাই, এই মোতাবেকই কিন্তু পরিচালিত হয়। তো অনেক কথা বললাম, গল্পগুলো শুনবেন, লেখার দরকার নাই, লিখবেন হচ্ছে ম্যাগনা কার্টা সনদ থেকে কোন ধরনের প্রশ্ন হতে পারে। কত সালে রচিত হয়? 1215 সালে রচিত হয়। কোথায় রচিত হয়? ইংল্যান্ডে। এখন ইংল্যান্ড না থেকে অপশনে যুক্তরাজ্য থাকতে পারে। আপনারা জানেন যুক্তরাজ্য, ইউনাইটেড কিংডম, যুক্তরাজ্য, ইউনাইটেড কিংডম আর ব্রিটেন, এর মধ্যে একটা পার্থক্য আছে, এটা আপনারা জানেন সবাই। হ্যাঁ, ইউকে আর ব্রিটেনের মধ্যে একটা পার্থক্য আছে। যুক্তরাজ্য তখন হয় যখন আমরা যোগ করি উত্তর আয়ারল্যান্ডকে। উত্তর আয়ারল্যান্ড
এই একটা, আর একটা হচ্ছে ইংল্যান্ড, আর একটা হচ্ছে ওয়েলস, আর একটা হচ্ছে স্কটল্যান্ড। এই হলো যুক্তরাজ্য, এই হলো যুক্তরাজ্য। আর যখন আমরা উত্তর আয়ারল্যান্ডকে বাদ দিব, এটাকে বাদ দিব, তখন এইটুক নিয়ে যা হয় এটা হলো ব্রিটেন। আই রিপিট, উত্তর আয়ারল্যান্ডকে বাদ দিলে হয় ব্রিটেন, উত্তর আয়ারল্যান্ড সহ হয় যুক্তরাজ্য। এই জন্য বলে যে যুক্তরাজ্য, ইউনাইটেড কিংডম। তাহলে তার একটা অংশ সেটা হচ্ছে ইংল্যান্ড, এই ইংল্যান্ডে রচিত হয়। এখন অপশনে ইংল্যান্ড না থেকে যদি যুক্তরাজ্য থাকে, ব্রিটেন থাকে, কিছু করার নাই, আপনি ব্রিটেনই দিবেন। এই 7 নম্বর ক্লাস দেখেন, আপলোড দিয়েছি এবং ফিচারে যুক্ত হয়েছে, দেখেন, ঢুকে দেখেন। তাইলে এইটা আমরা বুঝতে পারলাম। ওকে, এটা ব্রিটিশদের মুক্তির সনদ নামে পরিচিত। যদি পরীক্ষা আসে ব্রিটিশদের মুক্তির সনদ কোনটি, তাহলে ম্যাগনা কার্টা সনদই হবে ব্রিটিশদের মুক্তির সনদ। ব্রিটিশদের মুক্তির সনদ, এটিকে বলা হয় ব্রিটিশদের মুক্তির সনদ। বাঙালিরও একটা মুক্তির সনদ আছে, সেটা আর এখন পড়ানো যাবে না, সেটা পড়াইলে খবর আছে, সেটা পড়াইতে চাচ্ছি না। অতএব এটি হচ্ছে ব্রিটিশদের মুক্তির সনদ নামে পরিচিত। তাহলে ম্যাগনা কার্টা সনদ ক্লিয়ার। এই 3 লাইনের বাইরে ম্যাগনা কার্টা সনদ থেকে যদি পরীক্ষায় প্রশ্ন আসে, এই 3 লাইনের বাইরে কোনো প্রশ্ন হবে না, হবে না, হবে না। অতএব পড়ার দরকার নেই। যদি এর বাইরে হয় জরিমানা দিব আমি, ঠিক আছে? ওকে, এরপরে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে 30 বছর ব্যাপী যুদ্ধ। এটা শুরু হয় 1618 সালে, শেষ হয় 1648 সালে। 30 বছর একটা যুদ্ধ টানা চলতে থাকে, 30 বছর। কি কি আসতে পারে? এমনিতে কিন্তু আমরা পড়ে গেছি 30 বছর ধরে যুদ্ধ শুরু হয় 1618 সালে, শেষ হয় 1648 সালে। এই জায়গাটা ক্লিয়ার, শুরু আর শেষ। এবার স্থান, স্থান কোথায়? স্থান হলো জার্মানি। জার্মানি পরবর্তীতে সমগ্র ইউরোপেই এই যুদ্ধ হয়, শুরুটা হয় জার্মানি। এবং কার মধ্যে? প্রোটেস্ট্যান্ট খ্রিস্টান, প্রোটেস্ট্যান্ট খ্রিস্টান ভার্সেস ক্যাথলিক খ্রিস্টান। খ্রিস্টানদের মধ্যে দুইটা ভাগ, ক্যাথলিক খ্রিস্টান। এই দুইটা গ্রুপের মধ্যে যুদ্ধ চলতে থাকে টানা 30 বছর। এই যুদ্ধ চলতে থাকে। কি হয়েছে বুঝতে পারিনি। আচ্ছা, একটু খেয়াল করলেই আমরা বুঝতে পারবো যে এই প্রোটেস্ট্যান্ট খ্রিস্টান আর ক্যাথলিক খ্রিস্টানদের মধ্যে যুদ্ধ চলে। তাহলে এইখানে আরেকটা ঘটনা আছে, যেটা হলো একটা স্পেশাল বিসিএস এ আসছিল, সেটা হলো ওয়েস্টফেলিয়া যুদ্ধ চুক্তি। ওয়েস্টফেলিয়ার চুক্তি, এই চুক্তিটা কত সালে হয়? এই চুক্তিটা হয় 1648 সালে। এখন এই ওয়েস্টফেলিয়া চুক্তি কি ছিল? ওয়েস্টফেলিয়া চুক্তি ছিল এই যুদ্ধের নিরসন, 30 বছর ব্যাপী যুদ্ধের নিরসন। অর্থাৎ এই ওয়েস্টফেলিয়া চুক্তির মাধ্যমে এই 30 বছর ব্যাপী যুদ্ধের নিরসন হয়। এই ওয়েস্টফেলিয়া চুক্তির মাধ্যমে এই 30 বছর ব্যাপী যুদ্ধের নিরসন হয়। ওয়েস্টফেলিয়া চুক্তির মাধ্যমে 30 বছর ব্যাপী যুদ্ধের নিরসন হয়। এবং এই 1648 সালের এই চুক্তিটাই পৃথিবীর প্রথম আন্তর্জাতিক চুক্তি। এই চুক্তিটাই পৃথিবীর প্রথম আন্তর্জাতিক চুক্তি, প্রথম আন্তর্জাতিক চুক্তি এটাই। অর্থাৎ আনুষ্ঠানিকভাবে এইটাই হচ্ছে পৃথিবীর প্রথম আন্তর্জাতিক চুক্তি, এটাকে বলা হয় প্রথম আন্তর্জাতিক চুক্তি, ওয়েস্টফেলিয়া চুক্তি। ওকে, তাহলে 30 বছর ব্যাপী যুদ্ধ বললাম, শুরু 1618, শেষ 1648। এবং এই যুদ্ধটা সূত্রপাত ঘটেছিল জার্মানিতে। দুইটা গোষ্ঠীর মধ্যে, একই ধর্মাবলম্বীর দুইটা গোষ্ঠী, একটা হচ্ছে ক্যাথলিক খ্রিস্টান আর একটা হচ্ছে প্রোটেস্ট্যান্ট খ্রিস্টান। যে যুদ্ধটা পরবর্তীতে সমগ্র জার্মানিতে ছড়িয়ে পড়েছিল, সেই যুদ্ধের মীমাংসা হয় 1648 সালে একটি চুক্তির মাধ্যমে, যে চুক্তির নাম হচ্ছে কি? ওয়েস্টফেলিয়া চুক্তি। ওকে, এইগুলো একটা। এবার আসছি আমরা পরবর্তীতে, যেটা হলো প্রথম ভার্সাই চুক্তি। প্রথম ভার্সাই চুক্তি, এই যে একটা চুক্তি, একটু খেয়াল করেন।
চুক্তিটা স্বাক্ষরিত হয় 1783 সালে। কার্যকর হয়, এই কার্যকর লিখতে পারেন, আমি কার্যকর। আর এই যে ভার্সাই, এই ভার্সাইটা হচ্ছে ফ্রান্সের প্যারিসের একটা নগরীর নাম। ভার্সাই হচ্ছে ফ্রান্সের প্যারিসের একটা নগরীর নাম হচ্ছে ভার্সাই। তাইলে এই ভার্সাইয়ে এই চুক্তিটা হয়। এইখান থেকে যেটা আসছিল সেটা হলো দফা কয়টা ছিল, আমরা ভুল করব এটা। প্রথম ভার্সাই চুক্তির দফা ছিল 4টা, আর দ্বিতীয় ভার্সাই চুক্তির দফা ছিল 14টা। এই 4-14 মধ্যে ভুল হবে, এই জায়গাটা আমাদেরকে মাথায় রাখতে হবে। এই চুক্তির বিষয় কি ছিল? ব্রিটেন থেকে আমেরিকার স্বাধীনতা। বিষয়বস্তু, ব্রিটেনের কাছ থেকে আমেরিকার স্বাধীনতা লাভ। আমি মার্কিন যুক্তরাষ্ট্র পড়ানোর সময় এই টপিকটা কিছুটা আলোচনা করেছিলাম, এই জন্য এখানে বিস্তারিত আলোচনা করার কোনো সুযোগ নাই, বিস্তারিত আমি আলোচনা করব না। কিন্তু আমরা এই বিষয়টা একটু ধরে নিতে পারি যে প্রথম ভাষায় চুক্তি হয়েছিল 1783 সালে, দফা ছিল 4টা। ব্রিটেনের কাছ থেকে আমেরিকার স্বাধীনতা, ব্রিটেনের কাছ থেকে আমেরিকার স্বাধীনতা। ওকে, খেয়াল করেন। এরপর যেটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ফরাসি বিপ্লব। খুবই গুরুত্বপূর্ণ একটা বিপ্লব, পৃথিবীর প্রথম মহান বিপ্লব বলা হয়। আর ফরাসি নাম দেখেই বুঝতে পারছেন ফ্রেন্ডস, এটার একটু কাহিনীটা না বললে আমার নিজের কাছেই খারাপ লাগবে, পেট ব্যথা করবে। এই জন্য কাহিনীটা আগে বলি, তারপরে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো লেখাই দিব। সব পরীক্ষার জন্য ফরাসি বিপ্লব বা ফ্রেঞ্চ রেভলিউশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময় একজন রাজা ছিল, যে সময়ের কথা বলতেছি একজন রাজা ছিল, সেই রাজার নাম হলো ষোড়শ লুই। কি লুই? ষোড়শ লুই, অর্থাৎ 16তম লুই। আপনারা 14দশ লুইয়ের কথা শুনেছেন, যিনি বলেছিলেন আমি রাষ্ট্র। কারণ কি, 72 বছর টানা ক্ষমতায় ছিলেন একজন ব্যক্তি, যার কারণে বলেছিলেন আমি রাষ্ট্র। সেই ষোড়শ লুইয়ের কাহিনী বলছি। এই ষোড়শ লুইয়ের সময় 2 ধরনের লোক ছিল। এক ধরনের লোককে বলা হতো বুর্জোয়া। কি বলা হতো? বুর্জোয়া বা এলিট শ্রেণী বা ধনিক শ্রেণী। বুর্জোয়া বা এলিট শ্রেণী বা ধনিক শ্রেণী। আর একটা শ্রেণী ছিল, যে শ্রেণীটা হচ্ছে শ্রমিক শ্রেণী। আর একটা শ্রেণী ছিল শ্রমিক শ্রেণী। এই 2টা শ্রেণী ছিল। এই শ্রেণীটা ছিল 5%, কিন্তু এদের হাতে সম্পদ ছিল 95%, মানে পিপুল 5, অ্যাসেট 95। এই শ্রেণীটা যাদের সংখ্যাতে ছিল 95%, অ্যাসেট হচ্ছে 5%, অর্থাৎ পিপুল হচ্ছে 95%, অ্যাসেট হচ্ছে। এটা আসলে ওই সময়ের চিত্রই না, শুধু এখনকার চিত্র আরো জঘন্য জায়গায় পৌঁছে গেছে। আচ্ছা, যাই হোক, আমি ওই জায়গায় না যাই। এই ষোড়শ লুইয়ের সাথে এই বুর্জুয়াদের খুব প্রীত ছিল, দহরম মহরম ছিল। যত ভালোবাসা সব উদার করে দিল ষোড়শ লুই এই বুর্জুয়াদেরকে। অন্যদিকে শ্রমিকদেরকে সবসময় নির্যাতন চালাতো। তারা যদি করের টাকা না দিতে পারতো, খাজনা না দিতে পারতো, তাদেরকে অত্যাচার করা হতো, নির্যাতন করা হতো এবং বন্দী করা হতো। বন্দী করে যেখানে রাখা হতো সেই জায়গার নাম হচ্ছে বাস্তিল দুর্গ। যেখানে বন্দী করা হতো সেই জায়গার নাম হচ্ছে বাস্তিল দুর্গ। ঘটনা এখান থেকে শুরু, শেষ নয়। আমরা প্রথম ভাষায় চুক্তিতে দেখেছি যে আমেরিকা স্বাধীনতা লাভ করে ব্রিটেনের কাছ থেকে। এই কথাটা বারবার বলছি, এটাও তো পরীক্ষা আসতে পারে যে আমেরিকা কার কাছ থেকে স্বাধীনতা লাভ করে। প্রথম ভাষায় চুক্তিতে এই যে 1776 সালে আমেরিকা যে স্বাধীনতা ঘোষণা দিল এবং লাভ করলো 1783 সালে গিয়ে, এই যে দীর্ঘ 7 ইয়ার্স এর যুদ্ধ, এটা ভেরি এক্সপেন্সিভ ছিল এটা। যে কারণে এই খরচ যোগাতে পারছিল আমেরিকা। কিন্তু ষোড়শ লুই সে উপর্যুপরি গিয়ে এই আমেরিকাকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে বলল আমি আর্থিক সহায়তা দিচ্ছি। ভালো কথা, নিজের নাই আরেকজনকে কি
আরেকজনকে সে দিচ্ছে। দেখেন কি ঘটনা ঘটে, কোথা থেকে কি ঘটে যায়, তুচ্ছ ঘটনা, ছোট্ট ঘটনা থেকে কত কিছু বড় বড় পতন হয়ে যেতে পারে, সেই বিষয়টাই ক্লিয়ার করছি। ঘটনা কি ঘটলো? ঘটনা ঘটলো সে ঋণ আমেরিকাকে সহযোগিতা করতে করতে সে ফরাসি রাজকোষাগার শূন্য করে ফেললো। একটা সময় খুব বিপদে পড়ে গেল, রাজকোষাগার শূন্য। তখন সহায়তা নিল বুর্জোয়াদের। বুর্জোয়াদের বলল কি করতে পারি। বুর্জোয়াদের সাথে যেহেতু প্রীত আছে, প্রেম আছে সরসলুয়ের, তারা তাকে অর্থ দিল। প্রেম ভালোবাসা থাকলে সবই দেওয়া যায়, সেই অর্থটা তারা দিল। অর্থ দেওয়ার পরে তাতেও যখন ফরাসির রাজকোষাগার শূন্য থেকে পূর্ণ হলো না, তখন যে কাজটি করা হলো সেটা হচ্ছে সে ঋণ গ্রহণ করলো বুর্জোয়াদের কাছ থেকে, বললো আমাকে ঋণ দাও। বুর্জোয়ারা ঋণ দিয়ে দিল, ঋণগ্রস্ত হয়ে গেল সরসলুই। এমনিতেই সরসলুয়ের এই ক্ষমতায় বা সরসলুয়ের এই বংশের ক্ষমতায় ফরাসিতে খুব একটা পজিটিভিটি ছিল না, কারণ এই সময় ছিল সামন্তবাদ। এই সামন্তবাদও পরীক্ষায় আসে যে সামন্তবাদের উত্থান কোথায়, সামন্তবাদের শুরু কোথায়। শুরু হচ্ছে ইতালিতে, মনে রাখবেন সামন্তবাদের শুরু হচ্ছে ইতালিতে, আর পতন হয় হচ্ছে ফ্রান্সে। পতন হয় ফ্রান্সে, শুরুটা হয় ইতালিতে, পতনটা হয় অর্থাৎ শেষটা হয় ফ্রান্সে। যেটা ভূমি প্রথা অর্থাৎ ভূস্বামী প্রথা, যেখানে ওই ঘুরে ফিরে একই, অর্থাৎ জমিদারি প্রথা। হ্যাঁ, এই সামন্তবাদের অবসান হবে এই ফরাসি বিপ্লবের মাধ্যমে। তো একটা সময় গিয়ে সরসলুয়ের প্রতি বুর্জোয়ারা খেপে গেল, তারা তার শরণাপন্ন হলো, বলল আমাদের ঋণের অর্থ ফেরত দেন, কারণ আমেরিকা স্বাধীনতা লাভ করেছে, এখন তার কাছ থেকে অর্থ আনেন। সরসলুই তাদেরকে বোঝালো ফার্স্টলি যে এখন তো সম্ভব না। এরপর বুর্জোয়ারা খেপে গেল সরসলুইয়ের উপর, বলল আমাদের ঋণের অর্থ ফেরত দেন, না হলে সম পরিমাণে ভূমি বুঝিয়ে দেন, কারণ এই বুর্জোয়ারাই ছিল সামন্ত প্রভু। তখন সরসলুই এই বুর্জোয়াদেরকে অপমান অপদস্থ করলো। এই অপমান অপদস্থ থেকে তারা বের হয়ে গেল। পৃথিবীতে এই কোন বিপ্লব হয় সাধারণত শ্রমিকের হাতে, কৃষকের হাতে, সাধারণ শ্রেণীর মানুষের হাতে, কিন্তু এই বিপ্লব হলো ধনী শ্রেণীর হাতে। তারা শ্রমিকদের সাথে মিশে গেল, মিশে গিয়ে তারা প্রথম দিন এই বাস্তিল দুর্গ ভেঙে গুড়িয়ে দিল। এই বাস্তিল দুর্গ ভেঙে গুড়িয়ে দেওয়ার মধ্য দিয়ে শুরু হলো এই ফরাসি বিপ্লব, এবং এটা শেষ পর্যন্ত গিয়ে ঠেকবে 1799 সাল পর্যন্ত। 1793 সালে সরসলুইকে খুঁজে পাওয়া গেল। সরসলুই আত্মগোপন করেছিল, তাকে পাওয়া গেল খুঁজে, এবং গিলোটিন দ্বারা, মানে গিলোটিন নামক অস্ত্র দ্বারা তার মস্তক শিরচ্ছেদ করে ফেলানো হলো। সরসলুই মারা গেল। কিন্তু এত প্রভাবশালী, এত প্রক্রমাশালী, এতদিন ক্ষমতায় থাকার পর তার শিষ্য বা তার দলের লোকজন কিন্তু রয়ে গেছে। তারা বিপ্লব করতেই থাকলো, আন্দোলন করতেই থাকলো, এগুলো করতেই থাকলো, গণজাগরণ করতেই থাকলো। করতে করতে 1799 সালে গিয়ে এইটার সমাপ্ত হলো, কারণ এই সময় নেপোলিয়ন ক্ষমতা গ্রহণ করলো। নেপোলিয়ন ক্ষমতা গ্রহণ করার মধ্য দিয়ে, হ্যাঁ ক্লাস রেকর্ড থাকবে, নেপোলিয়ন ক্ষমতা গ্রহণ করার মধ্য দিয়ে এই পর্বটা শেষ হলো এবং ফরাসি বিপ্লব শেষ হলো। আমি গল্পটা বললাম যেন মাথায় থেকে যায়, এই কারণেই, কারণ আমাদের অনেক কিছুই মাথায় থাকে না যদি গল্প আকারে না শুনি। আর গল্প স্বল্প হোক আর অল্প হোক বা দীর্ঘ হোক, এটা কিন্তু আমাদের মাথায় থাকে। আমরা যখন মুভি বা নাটক বা সিনেমা যে কোনো কিছু দেখে যত সহজেই আত্মস্থ করতে পারি, বা তা কিন্তু আমাদের বই পড়ে কখনোই এই আত্মস্থ হয় না। বই পড়ার সময় যে ধরনের প্যানিক আমাদের মধ্যে তৈরি হয় বা নেগেটিভিটি তৈরি হয়, মুভি দেখার সময় কিন্তু সেই ধরনের প্যানিক বা নেগেটিভিটি তৈরি হয় না। এই কারণে মুভিটা খুব সহজেই আমাদের প্রতি পয়েন্ট টু পয়েন্ট, ভিলেন থেকে শুরু করে নায়ক নায়িকা কিংবা নায়ক নায়িকা বাবা মাও কোন ডায়লগটা দিয়েছে সেটা আমাদের মুখস্থ থাকে। অন্যদিকে পড়ালেখা দিনভর পড়ি রাতভর ভুলি, রাতভর পড়ি দিনভর ভুলি। অতএব এই জন্য এই পড়ালেখা হতে হবে গল্প আকারে, গল্প আকারে স্বল্প পরিসরে হলেও মনে থাকবে। আর মনে থাকার জন্য প্রতিনিয়ত এই গল্পগুলো শুনতে হবে আর খাতায় নোট করে করে পড়তে হবে। দেখেন, আমরা যদি বলি যে এখান থেকে কি কি প্রশ্ন গুরুত্বপূর্ণ হতে পারে, 1 নাম্বার হচ্ছে ফরাসি বিপ্লবের সময়কাল, ডিউরেশন 1789 থেকে 1799। তারপরে হচ্ছে বাস্তিল দুর্গের পতন,
1789 সালের 14 জুলাই। বাস্তিল দুর্গের পতন হচ্ছে 1789 সালের 14 জুলাই। এরপরে ফরাসি বিপ্লবের একটা চমৎকার স্লোগান আছে যেটা পরীক্ষায় আসে। স্লোগান লিবার্টি, তারপরে কি ইকুয়ালিটি, তারপরে ফ্র্যাটার্নিটি মানে ভ্রাতৃত্ব, স্বাধীনতা, সাম্য, ভ্রাতৃত্ব। এই হচ্ছে ফরাসি বিপ্লবের স্লোগান। ফরাসি বিপ্লবের শিশু বলা হয় নেপোলিয়নকে। নেপোলিয়নকে ফরাসি বিপ্লবের শিশু বলা হয় নেপোলিয়নকে। ফরাসি বিপ্লবের শিশু বলা হয় কাকে? নেপোলিয়নকে। হ্যাঁ, তারপরে ফরাসি বিপ্লবের নায়ক হচ্ছে ফরাসি বিপ্লবের নায়ক হচ্ছে কে বলতে পারবেন? ফরাসি বিপ্লবের নায়ক, এই ফরাসি বিপ্লবের নায়ক কিন্তু শ্রমিক শ্রেণীর মধ্যে ছিল না। ফরাসি বিপ্লবের নায়ক হচ্ছে ধনিক শ্রেণীর মধ্যে কে ছিল? কোন শ্রেণীর মধ্যে? ধনিক শ্রেণীর মধ্যে, অর্থাৎ বুর্জুয়াদের মধ্যে, এলিট শ্রেণীর মধ্যে একজন ছিল এই ফরাসি বিপ্লবের নায়ক। কেউ বলতে পারবেন কে? একটু দেখি কমেন্টস করেন তো। ফরাসি বিপ্লবের সাথে সম্পর্কিত ক্লাব, এইটা আমরা দিতে পারি জ্যাকোবিন ক্লাব। জ্যাকোবিন ক্লাব। এইটা আমরা দিতে পারি ফরাসি বিপ্লবের সাথে সম্পর্কিত ক্লাবের নাম হচ্ছে জ্যাকোবিন ক্লাব। জ্যাকোবিন ক্লাব। কেউ বলতে পারবেন ফরাসি বিপ্লবের নায়ককে? কেউ বলতে পারেন নাই এখন পর্যন্ত। ফরাসি বিপ্লবের নায়ককে? ফরাসি বিপ্লবের নায়ক লেনিন। ওয়াই? লেনিন হচ্ছে অক্টোবর বিপ্লবের নায়ক, রুশ বিপ্লবের পার্ট। আপনি ফরাসি বিপ্লবের নায়ক লেনিনকে কিভাবে বললেন? হায় হায়। এনিওয়ান, আমি এর আগে অনেকবার পড়িয়েছি, এর মধ্যে সেই স্টুডেন্ট আছে আমার। হ্যাঁ, এর মধ্যে সেই স্টুডেন্ট আমার আছে। আপনি কিভাবে লেনিন লিখলেন? আচ্ছা, এই গ্রুপে যারা ভুলে ঢুকছেন আর কি, কোনো কারণে ঢুকে গেছেন, কষ্ট করে একটু বের হয়ে যায়, কারণ এটা একটা পেইড গ্রুপ। কি করে যেন মাইন্ড করেন না আবার কেউ। হ্যাঁ, কিভাবে যেন একটা ক্লিক লেগে বা কোনো একটা কারণে হচ্ছে এটা হয়েছে, আমি বুঝতে পারতেছি না। একজনও নাই যে এর মধ্যে পারেন যে ফরাসি বিপ্লবের নায়ক এ। আচ্ছা, লিখতে থাকি, আপনারা মনে করতে থাকেন, দেখি পারেন কিনা। খুবই কষ্ট পেলাম সবার পর। নেপোলিয়ন নো, নেপোলিয়ন হচ্ছে ফরাসি বিপ্লবের শিশু। ওই যে লিখে দিচ্ছি, নেপোলিয়নের বয়স ছিল মাত্র 20 বছর এই সময়। আচ্ছা, ষোড়শ লুইয়ের মস্তক শিরচ্ছেদ করা হয় কবে? শিরচ্ছেদ করা হয় 1793 সালে। ষোড়শ লুইয়ের মস্তক শিরচ্ছেদ করা হয় 1793 সালে। ফরাসি বিপ্লবের প্রাণপুরুষ বলা হয় নাট্যকার, উপন্যাসিক, দার্শনিক ভলটেয়ারকে।
ফরাসি বিপ্লবের প্রাণ পুরুষ বলা হয় ভল্টেয়ারকে। ভল্টেয়ারকে প্রাণ পুরুষ। রুশো না। ফরাসি বিপ্লবের স্লোগান প্রদান করেন কে? ফরাসি বিপ্লবের স্লোগান প্রদান করেন কে? ফরাসি বিপ্লবের প্রাণ পুরুষ ভল্টেয়ার। স্লোগান কে প্রদান করেন বলেন? ফরাসি বিপ্লবের নায়ক কে আর স্লোগান কে দেন? এই এখানে ইয়ে দেখলাম শাহিন আলম রানা, সেও কি পারে না? হ্যাঁ, শাহিন আলম রানাও কি পারে না? এনিওয়ান? খুব কষ্ট পাবো না পারলে। আচ্ছা, এটা রুশো, যে রুশো লিখছেন এটা ঠিক আছে। নায়ক কে? আরেকটা প্রশ্ন দিব, 10 নম্বর লাস্ট। চার্লস ডিকেন্সের রচিত গ্রন্থ আ টেল অফ টু সিটিজ। লিখে নেন, একটু বোধহয় হ্যাং হয়ে গিয়েছিল। আমি পরিবর্তন করতে এমন করতাম মানে পুরোপুরি যেটা সম্ভব না। পুরাটাই পরিবর্তন করে সবাই একটু লিখেন, আমি 1 মিনিট একটু ব্রেক দিয়েছি। শেষ, মেকআপ করা শেষ। যাকে কোন জায়গা কেমনি কি শেষ, শুধু পৃষ্ঠা টানা আর কি। মানে এখন পর্যন্ত পৃষ্ঠাটা অফ থাকবো, এখন পর্যন্ত স্টপ দেবো, নতুন অধ্যায়টা আনবো, আর কোনো কাজ নেই। এখন আমি আন্তর্জাতিক দেখবো, আর কোনো কাজ আছে কথাটা বুঝলেন? আমি দেখছি কাজ নেই না, নতুন কোনো ডেস্ক ফালাইতে এখন ফালাইতে এমন ফালাইতে পরে ফালাইতে পরে পরে ওইটার কাজ হ্যাঁ, শব্দ বলতে হবে, ঠিক করতে হবে কোনো শব্দ, আর কিছু বলে পরে কাজ বাজিয়ে কই লিখেছেন সবাই? দেখি, মনে হয় ইনঅ্যাক্টিভ সবাই। একটু ডান লেখেন তো দেখি, একটু ডান লেখেন তো, কারা কারা দেখি আছে অ্যাক্টিভ, একটু ডান লেখেন তো। আমি অবশ্য উইদাউট নোটিশে ক্লাস নিতে আসছি, এটা আপনাদের দোষ না। আমি চাইতেছি ক্লাসটা রেকর্ড রেখে দিলে আপনি আপনার সময় মতো দেখে নেবেন। আমি ওটাই চাচ্ছি। দেখি কে কে ডান। শাহিদ আলম রানা, এই তুমি কি জানো না ফরাসি বিপ্লবের নায়ক কে? শাহিদ আলম রানা জানো না ফরাসি বিপ্লবের নায়ক কে?
লিখো, মাইক দিব কিন্তু তোমাকে। তুমি কয়বার ক্লাস করছো আমার? আচ্ছা, কেউ লিখলা না, আমি লিখি। হ্যাঁ, নায়ক লিখে নাও। রোবস্পিয়র মনে রাখবা, শেক্সপিয়রের মতো করে রোবস্পিয়র মনে রাখবা, তাহলে হয়ে গেল। যাই হোক, রোবস্পিয়র, হ্যাঁ, এ ছিল একজন বুর্জুয়া, এলিট, ধনিক শ্রেণীর মানুষ ছিল। ঠিক আছে, ওকে। ফরাসি বিপ্লবের পরে যে ঘটনার মধ্যে আমরা চলে যাব সেটা হচ্ছে ওয়াটারলু যুদ্ধ। ওয়াটারলু হচ্ছে বেলজিয়ামের একটি গ্রামের নাম। এটা যুদ্ধক্ষেত্র বা রণক্ষেত্র নামে পরিচিত। প্রচুর যুদ্ধ হয়েছে, তার মধ্যে একটা যুদ্ধের নাম আমরা দিলাম ওয়াটারলু। এই যুদ্ধটা হয় 1815 সালে। 1815 সালে পক্ষদ্বয় হচ্ছে ফরাসি সম্রাট নেপোলিয়ন, সম্রাট নেপোলিয়ন ভার্সেস ব্রিটিশ সেনাপতি ডিউক অফ ওয়েলিংটন। ব্রিটিশ সেনাপতি ডিউক অফ ওয়েলিংটন, এই দুইটার মধ্যে যুদ্ধ হয়। এই যুদ্ধে নেপোলিয়ন হেরে যায় এবং তাকে নির্বাসন দেওয়া হয়। নেপোলিয়নকে নির্বাসিত করা হয়, এটা পরীক্ষায় আসে। নির্বাসিত করা হয় সেন্ট হেলেনা দ্বীপে। নেপোলিয়নকে নির্বাসিত করা হয় কোথায়? সেন্ট হেলেনা দ্বীপে। ওই 19 সালে একটা সরকারি হাই স্কুলে পরীক্ষা হয়েছিল, 19 বা 20 বা এই দিকে মনে নাই। সেইটা বলছে সেন্ট হেলেনা দ্বীপ কোথায় অবস্থিত। এটা হলো আটলান্টিক মহাসাগরে অবস্থিত। আটলান্টিক মহাসাগরে অবস্থিত সেন্ট হেলেনা দ্বীপ আটলান্টিক হেলেনা দ্বীপ আটলান্টিক মহাসাগরে অবস্থিত। ওকে, এই হলো ওয়াটারলু যুদ্ধ। এবং ওয়াটারলু যুদ্ধে নেপোলিয়ন পরাজিত হলো, তাকে সেন্ট হেলেনা দ্বীপে নির্বাসন দেওয়া হলো এবং 1821 সালে সে মারা যায়। এই দ্বীপেই সে মারা যায়। 1821 সালে এই দ্বীপে 1821 সালে এই দ্বীপে তিনি মারা যান। 1821 সালে এই দ্বীপে তিনি মারা যান। 1800 কত সালে? 21 সালে এই দ্বীপে তিনি মারা যান। ওকে, ওকে, তাহলে এই হলো ওয়াটারলু যুদ্ধ। এখন আমরা চলে যাব ক্রিমিয়ার যুদ্ধে। কোথায় যাব? ক্রিমিয়া। ক্রিমিয়ার যুদ্ধ, এই যুদ্ধটা শুরু হয় 1853 সালে, শেষ হয় 1856 সালে। এই যুদ্ধের পক্ষদ্বয় হচ্ছে রুশ সাম্রাজ্য ভার্সেস অটোমান তুর্কি। অটোমান তুর্কি সাম্রাজ্য, এর মধ্যে এই যুদ্ধটা হয়।
এই যুদ্ধে মূলত রুশ সাম্রাজ্য জিতে যায়। রুশ সাম্রাজ্য জিতে যায়। সরি, আমি ভুল বলছি, অটোমান তুর্কিরা জিতে যায়, রুশরা কিছুটা কোণঠাসা হয়ে যায়। যাই হোক, এগুলো পরীক্ষা আসবে না। পরীক্ষা আসবে এই যে যুদ্ধে সৈন্যদের নার্সিং সেবা প্রদান করেন একজন, প্রথম সেন্ট এলবাতে তাকে দেওয়া হয়, পরে সেন্ট হেলেনাতে দেওয়া হয়। এলবাটা খুব একটা পরীক্ষায় আসে না, যেখানে সে মারা যায় সেটাই বেশি আসে। আর এলবার ব্যাপারটা আসলে এই ওয়াটারলু যুদ্ধের কারণে না, তার আগেই তাকে এলবাতে দেওয়া হয়েছিল। অর্থাৎ নেপোলিয়ন দুইবার নির্বাসিত হয়, একবার এলবাতে হয়, একবার সেন্ট হেলেনা হয়। আমরা যে প্রেক্ষাপটটা পড়াচ্ছি এই ওয়াটারলু যুদ্ধ, এই ওয়াটারলু যুদ্ধতে তাকে সেন্ট হেলেনাতে নির্বাসন করা হয়। অটোমান তুর্কি সাম্রাজ্য জিতে যায়। এই যুদ্ধে অসামান্য অবদান রাখেন নার্সিং সেবা দিয়ে। নার্সিং সেবা দিয়ে অসামান্য অবদান রাখেন ফ্লোরেন্স নাইটিঙ্গেল। নার্সিং সেবা দিয়ে অসামান্য অবদান রাখেন ফ্লোরেন্স নাইটিঙ্গেল। এই কাকে বলা হয় লেডি উইথ দ্য ল্যাম্প। এটাই পরীক্ষা আসে, লেডি উইথ দ্য ল্যাম্প কাকে বলা হয়? তাকে বলা হয় লেডি উইথ দ্য ল্যাম্প। শেষ ক্রিমিয়ার যুদ্ধ। আমরা এখন প্রথম বিশ্বযুদ্ধে চলে যাব। এর আগে অনেকেই প্রথম বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটের গল্প আমার কাছে শুনেছেন। আমি সেই গল্পের মধ্যে যাব না, কারণ প্রথম বিশ্বযুদ্ধ থেকে এতটা প্রশ্ন আসে না। তারপরে যদি সামান্য ধারণা দেই যে একটা সাম্রাজ্য ছিল, যে সাম্রাজ্যের নাম ছিল প্রুশিয়া সাম্রাজ্য। প্রুশিয়া, এই প্রুশিয়ার অংশই হচ্ছে জার্মানি। এই জার্মানি ছিল 40 খণ্ডে বিভক্ত। এই বিভক্ত জার্মানির ক্ষমতায় আসে 1861 সালে রাজা প্রথম উইলিয়াম। তো 1861 সালে ক্ষমতায় আসেন রাজা প্রথম উইলিয়াম। আর তিনি ক্ষমতায় আসা মাত্রই সিদ্ধান্ত গ্রহণ করেন একজন প্রধানমন্ত্রী নিয়োগ করবেন। 1862 সালে তিনি সেই প্রধানমন্ত্রী নিয়োগ করলেন, যার নাম অটো ভন বিসমার্ক। অটো ভন বিসমার্ক ছিলেন অত্যন্ত দূরদর্শী এবং কূটনৈতিক ব্যক্তিত্ব। এই অটো ভন বিসমার্ক তিনি একটি সিদ্ধান্ত গ্রহণ করলেন, যার নাম পলিসি অফ ব্লাড অ্যান্ড আয়রন, অর্থাৎ যুদ্ধাঙ্গদেহী নীতি। যুদ্ধ খেলা, শত্রু খেলা, যুদ্ধের মাধ্যমে শত্রুকে পরাজিত করে সাম্রাজ্য বিস্তারের এক মহান চেতনায় উদ্বুদ্ধ হলেন এই অটো ভন বিসমার্ক। তিনি ছাডোয়ার যুদ্ধে অস্ট্রো হাঙ্গেরিকে, সেডান যুদ্ধে ফ্রান্সকে পরাজিত করলেন এবং জার্মানির সাম্রাজ্য বিস্তার শুরু করলেন। একটা পর্যায়ে গিয়ে 1871 সালে তিনি ঘোষণা দিলেন, আজ থেকে জার্মানি পরিতৃপ্ত, আর কোন সাম্রাজ্য বিস্তারের প্রয়োজনীয়তা নেই। 1872 সালে এই অটো ভন বিসমার্কই হয়ে গেলেন এই জার্মানির প্রথম, অর্থাৎ রাজকীয় জার্মানির প্রথম চ্যান্সেলর। তিনি এই ঘোষণা দেওয়ার পর 1879 সালের দিকে তিনি একটি জোট গঠন করলেন, যেটি হচ্ছে পৃথিবীর প্রথম মৈত্রী জোট। এই জোটে তিনি জার্মানির সাথে অস্ট্রো হাঙ্গেরি, ইতালি এবং রুশ সাম্রাজ্যকে সংযুক্ত করলেন। একটা বিশাল শক্তি তৈরি হলো এবং এক মেরুকরণ তৈরি হয়ে গেল। পৃথিবীর একটা বড় শক্তির আবির্ভাব হলো, কিন্তু সেই আবির্ভাব কিন্তু পতন হবে 1888 সালে। 1888 সালে মারা যান প্রথম উইলিয়াম। আর প্রথম উইলিয়াম মারা গেলে ক্ষমতায় বসেন তারই পুত্র দ্বিতীয় উইলিয়াম। এই দ্বিতীয় উইলিয়াম ক্ষমতায় যাওয়ার পর বিসমার্ককে বললেন, বিসমার্ক, যাও সাম্রাজ্য বিস্তার করো, সাম্রাজ্য বিস্তারের আরো যথেষ্ট সম্ভাবনা রয়েছে, তুমি কেন বসে আছো? বিসমার্ক বলল, সাম্রাজ্য বিস্তারে আর আমি একটি অর্থ খরচ করতে পারবো না, এই দিকে আর আমি কোনো নজরই দিতে পারবো না। জাহাপানা বলল, খামোশ শয়তান, রাজার মুখে কথা বলো, যাও তুমি পদত্যাগ করো। এই যে দ্বন্দ্ব থেকেই ছন্দের পতন হবে 1890 সালে। 1890 সালে বিসমার্ক পদত্যাগ করবেন। আর এই বিসমার্কের পদত্যাগকে বলা হয় ইউরোপের রাজনীতির ড্রপিং অব দ্য পাইলট।
বিসমার্কের অনুপস্থিতি সবার মধ্যে আবার দেখা দিল সন্দেহ, আর এই সন্দেহ থেকে প্রথম জোট থেকে অর্থাৎ এই মৈত্রী জোট থেকে রুশ সাম্রাজ্য বের হয়ে গেল। বের হয়ে সে ফ্রান্স এবং ব্রিটেনকে নিয়ে আরেকটি জোট গঠন করলো। এইটি হচ্ছে দ্বিতীয় মৈত্রী জোট। এই দুইটা জোটের মধ্যে শুরু হলো যুদ্ধ, আর এই যুদ্ধের কারণেই 1890 থেকে 1907 সাল পর্যন্ত ছোট বড় যুদ্ধ হলো 18টি। এই যুদ্ধ চলছে, কিন্তু হঠাৎ করে আমরা দেখব যে 1907 সালে এখানে অস্ট্রো হাঙ্গেরি নামক একটি রাষ্ট্র আর পার্শ্ববর্তী বসনিয়াকে দখল করে নিল। এর ফলে সার্বিয়া নামক একটি রাষ্ট্র প্রচন্ড জাতীয়তাবাদ চেতনায় ভুগতে থাকলো, আর এই জাতীয়তাবাদ চেতনায় ভোগার কারণেই সার্বিয়া অস্ট্রো হাঙ্গেরির ক্ষতি সাধনে লিপ্ত হলো। সার্বিয়া একটি গুপ্ত বাহিনী গঠন করলো, যার নাম ব্ল্যাক হ্যান্ড বা মৃত্যু সংঘ। এই ব্ল্যাক হ্যান্ড বা মৃত্যু সংঘের অন্যতম সদস্য গ্যাব্রিলা প্রিন্সিপো 1914 সালের 28শে জুন এই বসনিয়ার রাজধানী সারায়েভোতে বেড়াতে আসা প্রিন্স ফার্ডিনান্ড ও তার স্ত্রীকে হত্যা করলো, যেটি হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণ। এই হলো প্রথম বিশ্বযুদ্ধের প্রেক্ষাপট। এত কিছু আস্তে আস্তে বলার সুযোগও নেই, দেখানোর সুযোগও নেই, কোনো প্রয়োজনও নেই। সাম্প্রতিক ক্লাসটা কয়েকদিনের মধ্যে নিলে ভালো হবে। এই যে টানা 25 সাল পর্যন্ত আলোচনা করব, সাম্প্রতিক এর মধ্যে চলে আসবে। ওকে, তাইলে প্রথম বিশ্বযুদ্ধ আমরা প্রেক্ষাপট থেকে, যুদ্ধের প্রেক্ষাপট যদি বলি, দুই একটা লাইন নিব, বেশি না, দুই একটা লাইন। একটা হলো রাজকীয় জার্মানির প্রথম চ্যান্সেলর অটো ভন বিসমার্ক। বিসমার্কের নীতি, পলিসি অফ ব্লাড অ্যান্ড আয়রন। মার্কের পতনকে বলা হয় ড্রপিং অফ দ্য পাইলট। বিসমার্কের পতনকে বলা হয় ড্রপিং অফ দ্য পাইলট। এরপরে গল্পের মধ্যে বলছি সার্বিয়ার গুপ্ত বাহিনী ব্ল্যাক হ্যান্ড বা মৃত্যু সংঘ। সার্বিয়ার গুপ্ত বাহিনী ব্ল্যাক হ্যান্ড বা মৃত্যু সংঘ। এই গেল হচ্ছে, আমরা এখানে দুটি লাইন লিখতে পারি। প্রথম বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণ। প্রথম বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণ হলো 1914 সালের 28 জুন অস্ট্রো হাঙ্গেরির ভাবী সম্রাট প্রিন্স ফার্ডিনান্ড ও তার স্ত্রী ব্ল্যাক হ্যান্ডের অন্যতম সদস্য গ্যাব্রিলা প্রিন্সিপো
কর্তৃক হত্যা, গ্যাব্রিয়েলা প্রিন্সিপো কর্তৃক হত্যা। 1914 সালের 28 জুন অস্ট্রো হাঙ্গেরির ভাবি সম্রাট প্রিন্স ফার্ডিন্যান্ড ও তার স্ত্রী ব্ল্যাক হ্যান্ডের অন্যতম সদস্য গ্যাব্রিয়েলা প্রিন্সিপো কর্তৃক হত্যা। পরোক্ষ কারণ কি তাহলে? যে গুরুত্বপূর্ণ প্রশ্ন, এইগুলো আরো ছোট করতে হবে, এগুলো অনেক ছোট হয়ে গেছে, জায়গা খেয়ে গেছে। এই যে এই শেপটা আরো ছোট করে দেন, ইয়ে করো যে এই জায়গায় এত লেখা লাগবে না, তুমি এই প্রশ্ন নিয়ে হনে দিলে আচ্ছা, পরোক্ষ কারণ হচ্ছে জার্মানির সাম্রাজ্য বিস্তারের মনোভাব, মানে জার্মানির আগ্রাসন, সাম্রাজ্য বিস্তারের আগ্রাসন। ঠিক আছে, জার্মানির সাম্রাজ্য বিস্তারের আগ্রাসন হচ্ছে এটার কারণ। এবার ঘটনা আমি বলি যে অস্ট্রো হাঙ্গেরি ভাবি সম্রাটকে মেরে ফেললে সার্বিয়ার কাছে বিচার দাবি করবে এবং আলটিমেটাম দিবে, 24 ঘন্টার মধ্যে খুনিকে আমার হাতে তুলে দাও। কাজ হবে না, 48 ঘন্টা কাজ হচ্ছে না, 72 ঘন্টা হচ্ছে না, 15 দিন, শেষ পর্যন্ত 1 মাস। 1 মাসের মধ্যেও যখন খুনিকে তুলে দিল না, তখন যুদ্ধ শুরু হলো। তাহলে শুরু 28 জুলাই 1914 আর শেষ 11 নভেম্বর 1918। এই হলো শুরু শেষ। এখন এই যুদ্ধে দুইটা শক্তি তৈরি হবে, একটা অক্ষ শক্তি আর একটা মিত্র শক্তি। দুইটা শক্তি তৈরি হচ্ছে, একটা অক্ষ শক্তি আর একটা হচ্ছে মিত্র শক্তি। অক্ষ শক্তি আর মিত্র শক্তি যদি আমরা একটু অন্যভাবে মুখস্থ করি, অক্ষ শক্তি হচ্ছে ফার্স্ট হিটার, প্রথম আক্রমণকারী হচ্ছে অক্ষ শক্তি, যাকে আক্রমণ করে যে আক্রান্ত হয় সে হচ্ছে মিত্র শক্তি। মনে করেন আমি আপনাকে একটা ঘুষি মারলাম, আমি অক্ষ, আপনি মিত্র। আমি ঘুষি মারছি, অনেকেই আমাকে সমর্থন দিচ্ছে, ঠিকই আছে ঠিকই আছে, আমার পাশে এসে দাঁড়ালো, তারাও যুদ্ধ শুরু করলো, ওরাও অক্ষ। আবার আপনি আক্রান্ত হওয়ার পর যারা আপনাকে সাপোর্ট করতেছে তারাও মিত্র, আপনার সাথে মিত্র। যেমন আমরা যদি এই জায়গাটা দেখি, অস্ট্রো হাঙ্গেরি, সে এখানে বুঝতে হবে ছোট একটা করল রাজ্য, সে জার্মানির অধীনেই চলে। অস্ট্রো হাঙ্গেরি দৌড়ায় চলে গেল, যখন বিচার পেল না জার্মানি কাছে, ও জার্মানি ভাই, কি হয়েছে? বলে আমি তো বিচার দাবি করলাম, আমাকে তো বিচার দিল না। বলে যাও তুমি আক্রমণ করো, আমি আসি। তাহলে অস্ট্রো হাঙ্গেরি আক্রমণ করবে। বলে রাখা ভালো, অস্ট্রো হাঙ্গেরি হচ্ছে এখন দুইটা রাষ্ট্র ইউরোপের, একটা অস্ট্রিয়া আর একটা হাঙ্গেরি। এই অস্ট্রো হাঙ্গেরি আক্রমণ করবে কাকে? সার্বিয়াকে। সার্বিয়াকে তাহলে আক্রমণ করবে অস্ট্রো হাঙ্গেরি, তাহলে অস্ট্রো হাঙ্গেরি অক্ষ, সার্বিয়া মিত্র। এই অস্ট্রো হাঙ্গেরি কে সমর্থন দিল কে? জার্মানি। তাহলে চড়ে চড়ে মাস্তুতো ভাই, তাহলে জার্মানি হচ্ছে অক্ষ শক্তি। সার্বিয়া কি বসে থাকবে? সার্বিয়াও চলে যাবে। যুদ্ধক্ষেত্রে মনে রাখবেন, বন্ধুর বন্ধু বন্ধু হয়, বন্ধুর শত্রু শত্রু হয়, আর শত্রু শত্রু বন্ধু হয়। যদি শত্রু শত্রুকে তুমি খুঁজে বের করতে পারো তাহলে অবশ্যই তুমি জিতবে। সার্বিয়া শত্রু শত্রুকে খুঁজে বের করলো, শত্রু হলো জার্মানি, জার্মানির শত্রুকে, এই মুহূর্তে জার্মানির শত্রু হচ্ছে ফ্রান্স ছিল। ওই মুহূর্তে ফ্রান্সের কাছে সার্বিয়া চলে গেল, ও ফ্রান্স ভাই,
বলে কি হয়েছে ভাই? বলে আমাকে তো আক্রমণ করেছে অস্ট্রো হাঙ্গেরি। বলে তা আমি কি করবো? তোমাকে আক্রমণ করেছে না ভাই, এখানে জার্মানি আছে। কি জার্মানির এত বড় সাহসে? যাও তুমি আক্রমণ করো, আমি আছি। মানে সত্যিনের কথা না বললে তো খেপবে না। ফ্রান্স আর সার্বিয়াকে কি দিল? সমর্থন দিল। তাহলে ফ্রান্স মিত্র শক্তি। ফ্রান্স আসার পরে সে ওই যে 1890 সালে জোট হয়েছিল ফ্রান্স, রাশিয়া এবং ব্রিটেন। এখানে রাশিয়া চলে আসলো, জোটে চলে আসলো। ব্রিটেন আসতেছে না, ফ্রান্স আর রাশিয়া দুইজনে মিলে ডাকতেছে ভাই আয়। না, আয় একসাথে যুদ্ধ করি। না, আমি যুদ্ধ করব না। কিন্তু এই হলো যুক্তরাজ্য, এই হলো যেটাকে বলে হচ্ছে ইংলিশ চ্যানেল, এই হচ্ছে জার্মানি, এই হচ্ছে বেলজিয়াম, এই হচ্ছে ফ্রান্স। ফ্রান্স আক্রমণ করলো বেলজিয়ামকে, বেলজিয়াম দিয়ে ঢুকে গেল জার্মানিতে। এক দল যাচ্ছে ইংলিশ চ্যানেল পাড়ি দেওয়ার জন্য। এবার আর ইউকে বসে থাকতে পারে না, কারণ এবার নিজের পিঠে ঘা লাগছে। তখন ব্রিটেন এখানে চলে আসে। যখন রাশিয়া এখানে চলে আসলো, তখন তুর্কিরা চিন্তা করলো আমাদের নব্য তুর্কিদের বসবাস হচ্ছে জার্মানিতে, নব্য তুর্কিরা ধ্বংস হয়ে যাবে, তাহলে আমাদেরকে যোগদান করতে হবে। তখন তুর্কিরা নব্য তুর্কিদের বসবাস করার জন্য এখানে যোগদান করিল। এই হলো তুরস্ক, অর্থাৎ অটোমান তুর্কি সাম্রাজ্য এখানে যোগদান করলো। এছাড়াও এখানে যোগদান করেছিল বুলগেরিয়া। আর ব্রিটেনের পর আমরা যদি এখানে দেখি, এখানে 1917 সালের দিকে গিয়ে যুক্তরাষ্ট্র যোগদান করেছিল। এরপরে ইতালি, জাপান। আমার কথা হচ্ছে এই লাইনটা মুখস্থ রেখে আর সব চোখ বুঝে আপনি কি দিবেন? আর সব চোখ বুঝে মিত্র শক্তি দিবেন। এই যে চারটা অভ্যাস শিখতেছি, এদিকে থাকে এইটুকু মনে রেখে মাথায় রাখতে হবে। যদি বলে ঘুরায় ফিরায় বাংলাদেশ কোন শক্তিতে ছিল, তো বাংলাদেশ মিত্র শক্তিতে ছিল, কারণ আমরা ব্রিটেন উপনিবেশ ছিলাম। যুদ্ধ করি আর না করি আমরা মিত্রতে ছিলাম। যদিও আমাদের কাজী নজরুল ইসলামী যুদ্ধ করতে গিয়েছিলেন, যোগদান করতে গিয়ে দেখেন ঘুমাইয়া ছিলাম ভালো, জায়গা দেখি বেলা নাই। আর উনি গিয়ে দেখলেন আইসি ভালো, আইসে দেখি যুদ্ধ নাই, অর্থাৎ যুদ্ধ শেষ। আচ্ছা, যদি বলে ভারত মিত্র শক্তি, সব মিত্র শক্তি হইল। এই হলো অক্ষমিত্র। এরপরে যুদ্ধ হবে। প্রথম বিশ্বযুদ্ধের ইতিহাস অনেক লম্বা, একটা ভয়াবহ যুদ্ধ। এই যুদ্ধের মধ্যে এত ঘটনা আলোকপাত করার কোনো সুযোগ নাই। এই যুদ্ধের মধ্যে একটা উল্লেখযোগ্য ঘটনা হলো রুশ বিপ্লব। রুশ বিপ্লবটা হচ্ছে দুইটা বিপ্লবের সমন্বিত রূপ। একটা হচ্ছে বলশেভিক আর আরেকটা হচ্ছে অক্টোবর বিপ্লব। এই অক্টোবর বিপ্লবকে 10 দিনের বিপ্লব বলা হয়। এই রুশ বিপ্লব হচ্ছে দুইটা বিপ্লবের সমন্বিত রূপ। যেটাই পরীক্ষায় আসুক, যদি রুশ আসে আমরা 1917 দেব, বলশেভিক বিপ্লব যদি আসে আমরা 1917 দেব, যদি অক্টোবর বিপ্লব আসে 1917 দেব। শুধু এই বিপ্লবের নায়কটা আসতে পারে 38তম বিসিএস আসছিল যে এই বিপ্লবের নায়ককে, তখন আমরা দিব VI লেনিন। VI লেনিন। শুধু এই বিপ্লবের নায়কটা আমরা দিব VI লেনিনকে। ওকে, এই হলো। এখানে অনেক আলোচনা আছে রুশ বিপ্লবের মধ্যে, আসলে আমি আলোচনা করতে চাচ্ছি না, নো নিড। বিশাল আলোচনা আছে। এই যুদ্ধে কয়েকটা সাম্রাজ্যের পতন হয়। তার মধ্যে একটা হচ্ছে রুশ সাম্রাজ্য। এটার পতন হলো কত সালে? 1917 সালে পতন হলো। আর একটা হচ্ছে অস্ট্রো হাঙ্গেরি সাম্রাজ্য। (1917 সালে। অস্ট্রো হাঙ্গেরি হচ্ছে 1918 সালে। কোন কোন বইয়ে অস্ট্রো হাঙ্গেরি জার্মানি একসাথেই লেখা, যেমন জার্মান সাম্রাজ্য
এইটা 1918 সালে। আর অটোমান তুর্কি সাম্রাজ্য হচ্ছে 1921-22 মাঝামাঝি আর কি, 21 লেখা হয়, 1922 সাল থেকে 22 সাল। এই সাম্রাজ্যগুলোর পতন হয়, এই যুদ্ধবিরতি হয় আর্মিনিস্টিস সন্ধির মাধ্যমে। আর্মিনিস্টিস সন্ধির মাধ্যমে যুদ্ধের বিরতি হয়, যুদ্ধবিরতি হয়। আর মধ্যস্থতা হয় দ্বিতীয় ভাষাই চুক্তির মাধ্যমে। এটার মধ্যস্থতা হয় দ্বিতীয় ভাষাই চুক্তির মাধ্যমে। তাহলে আমাদের টপিক হচ্ছে দ্বিতীয় ভাষাই চুক্তি, কারণ এটা হচ্ছে প্রশ্নের খনি, এখান থেকে বেশ প্রশ্ন হয়। আমরা দেখি দ্বিতীয় ভাষাই চুক্তি, এই কার্যকরের তারিখটা আসে পরীক্ষায়, এটা 28 জুন 1919। দফা আসে পরীক্ষায়, দফা 14টি। আরেকটা প্রশ্ন 36তম বিসিএস আসছিল যে 14তম দফায় কি ছিল। দফায় ছিল লিগ অফ নেশনস বা জাতিপুঞ্জ গঠন। 14তম দফায় ছিল লিগ অফ নেশনস বা জাতিপুঞ্জ গঠন, লিগ অফ নেশনস বা জাতিপুঞ্জ গঠন। আর একটা পরীক্ষা ছিল 14 দফা ঘোষণা করেন কি। ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট উড্রো উইলসন। মার্কিন প্রেসিডেন্ট উড্রো উইলসন হচ্ছে 14 দফা ঘোষণা করেন। 14 দফা ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট উড্রো উইলসন। উড্রো উইলসন 14 দফা ঘোষণা করেন। আজকে এই পর্যন্তই, ভিডিও লম্বা করবো না, কারণ ম্যাক্সিমাম হচ্ছে রেকর্ড করে। যদি রেকর্ড না করে ম্যাক্সিমাম লাইভ করতো তাহলে আমি অবশ্যই ভিডিও লম্বা করতাম। ঠিক আছে, এই পর্যন্ত ভিডিও খুঁজে পাবেন, টেনশন করার কোনো কারণ নাই। আমি কাটার সাথে ভিডিও ডাউনলোড করব এবং আপলোড করে দেব। লেকচার 8-এ ফিচারে দেখেন 7ও আপলোড করে দিয়েছি, এটাও আপলোড করে দেব, টেনশনের কোনো কারণ নেই। বাই বাই।